এই আদেশটি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তহীন একটি প্রতারণার দলিল। এটা আমি আজকে আবার পুনরুচ্চারণ করছি। এই আমাদের এখানে উই হ্যাভ মেনি পালস ইন আওয়ার স্ট্রিং। অলরেডি একজন বক্তৃতা দিয়েছেন, আরও দিবেন মাননীয় আইনমন্ত্রী। আমি না দিলে অনেক সময় খুশি হয় অনেকে। আমি ভাবছিলাম আমাদের আরও জুয়েলস যারা আছে তাদেরকে আজকে একটা একটা করে প্রকাশিত করব। মানে স্পিকার, অনেক ধন্যবাদ আপনাকে। আমি মাঝে মধ্যে আজকে একটু দেখব, কারণ রেকর্ডের ব্যাপার অনেক কিছু এখানে উত্থাপিত হয়েছে। আমাদের মাননীয় বিরোধী দলের অনেক বিজ্ঞ সদস্য, ব্যারিস্টার্স, অ্যাডভোকেটস যারা আইন কানুন সংবিধান উদ্ধৃত করেছেন, মজবুরিতে আমাকেও কিছু কিছু জবাব দিতে হবে। আজকে যে নোটিশটা মাননীয় বিরোধী দলীয় নেতা মুলতবি প্রস্তাবের জন্য উত্থাপন করেছেন, লিখিত কাগজটা আমার কাছে আছে। এখানে জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025, আদেশ নম্বর 1 2025, আমি পড়ছি ওনারটা। এর অনুচ্ছেদ 10 অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান প্রসঙ্গে, এটাই হচ্ছে আজকের ফ্যাক্ট ইন ইস্যু, আলোচ্য বিষয়। তা আসি, এই 10 অনুচ্ছেদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশের কি, সেটা হচ্ছে পরিষদের অধিবেশন আহ্বান, কোরাম ভোটদান ইত্যাদি সংসদ নির্বাচনের ফল ঘোষিত হইবার 30 পঞ্জিকা দিবসের মধ্যে যেই পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে, অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে। এটা একটি আদেশ। তাদের বক্তব্য অনুযায়ী এই পরিষদের অধিবেশন কেন রাষ্ট্রপতি আহ্বান করলেন না? এবার সংবিধানে আসি। আর্টিকেল 72 অনুসারে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী, লিখিত পরামর্শ অনুযায়ী সংসদের অধিবেশন, প্রথম অধিবেশন, সময় স্থান নির্ধারণ করে প্রজ্ঞাপন করেছেন। আর্টিকেল 73 অনুসারে তার ভাষণ দেওয়ার কথা, তিনি এখানে ভাষণ দিয়েছেন। আমাদের মাননীয় বিরোধী দলের সদস্যগণ তার ভাষণ শুনতে চান নাই, ওয়াকআউট করেছেন, ভালো কথা। কিন্তু তার ভাষণের উপর আলোচনা করছেন এবং 50 ঘন্টা আলোচনা হবে ইনশাআল্লাহ। মাননীয় মহামান্য রাষ্ট্রপতির কাছে সংবিধান অনুযায়ী আমাদের কোনো কোনো সদস্য এখানে আছেন, উপদেষ্টা হিসাবে শপথ নিয়েছেন। সংবিধান তখন ভালো ছিল, রাষ্ট্রপতিও তখন ভালো ছিল, কিন্তু ভাষণের দিন উনি মনোপুত হলেন না আর কি। যাই হোক, এখন এই আদেশটা নিয়ে যে আমরা আলোচনা করব, আদেশের অনুবলে যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন কেন আহ্বান করা হবে না, তার উপর যে আলোচনা করব, আদেশটা কি, কিছু কিছু জবাবের মধ্যে চলে আসবে। মাননীয় বিরোধী দলের একজন সদস্য বলেছেন এই আদেশটা বৈধ আইন। এখানেই হচ্ছে বিতর্কটা। এই আদেশটা বৈধ আইন না। রাষ্ট্রপতি আদেশ জারি করতে পারতেন, পাস্ট টেন্স। 1971 সালের 26শে মার্চের পরের থেকে বাংলাদেশের সংবিধান প্রণীত হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী এবং সেই অনুযায়ী লস কন্টিনিউয়ান্স এনফোর্সমেন্ট অর্ডার 1971 10th এপ্রিল এবং দি বাংলাদেশ কনস্টিটিউশন প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার 1972, এই অনুসারে রাষ্ট্র পরিচালিত হয়েছে। রাষ্ট্রপতি অর্ডার জারি করেছেন, রাষ্ট্রপতির অর্ডার অনুসারে নবগঠিত রাষ্ট্র পরিচালিত হয়েছে। আদেশগুলো সবগুলোকে বৈধতা দিয়ে সংবিধানের প্রথম এবং 4th তফসিলে বৈধতা দেওয়া হয়েছে, কন্টিনিউশন হয়েছে। আমি সেই আদেশকে বৈধ আদেশ মনে করি। যে হাইকোর্টের আদেশ, যে রুলিংয়ের কথা বললেন, সেই আদেশগুলোকে আইনে পরিণত, আইন বলে স্ট্যাটাস দেওয়া হয়েছে। অবশ্যই আর্টিকেল 152 অনুসারে একটা হচ্ছে ল, আরেকটা হচ্ছে এক্সিস্টিং লস। আইন এবং প্রচলিত আইন দুই জায়গাতেই আদেশ হচ্ছে বৈধ আইন। অন্যান্য প্রথা, রুলস সব কিছু বৈধ আইন, আদেশও আইন। কিন্তু এই আদেশ ছিল, কিন্তু আদেশ জারি করার ক্ষমতা 1973 সালের 7ই এপ্রিলের পর
রাষ্ট্রপতির আর রইল না। চতুর্থ তফসিলের সংবিধানের চতুর্থ তফসিলের ধারা 3 সাবসেকশন 2 সাবসেকশন 3 অনুসারে যে সমস্ত আদেশ জারি হয়েছিল সেটা বৈধ, এবং যে সমস্ত আদেশ জারি হয়েছে সেটা পরে রাষ্ট্রপতি বাংলাদেশে প্রণীত সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণতা দেওয়ার জন্য সেটা আদেশ সংশোধনও করার ক্ষমতা দেয়া হয়েছে। এবং সেখানে আপনি দেখবেন 2 বছরের টাইম লিমিট করে দেওয়া হয়েছিল। আমি দেখে বললে ভালো বলি না, সেই জন্য এমনি বলি। তো সেই জায়গায় 2 বছরের সময়সীমা 1974 সালের একটা দিবসে শেষ হয়, সেটা আমি পরে বলবো, এখানে দেখে বলতে হবে। কিন্তু চতুর্থ তফসিলের ধারা 17 সাবসেকশন 2 লাস্ট প্যারাগ্রাফ অনুসারে বাংলাদেশের রাষ্ট্রপতির আর আদেশ জারির ক্ষমতা রইল না। তারপরে দেখে নিতে পারেন। তারপরে রাষ্ট্রপতি আদেশ জারি করলেন কিভাবে, সেটাই হচ্ছে আজকের ফ্যাক্টরিং ইস্যু। যে আদেশের জন্মই বৈধ হলো না, সেই আদেশ হবে ভয়েড অ্যাব ইনিশিও লিগ্যাল ল্যাঙ্গুয়েজ, সূচনা থেকেই অবৈধ। এইবার বক্তৃতায় আসি। মাননীয় স্পিকার, এই আদেশটা রাষ্ট্রপতির অধ্যাদেশ না হওয়ার কারণে 133টি অধ্যাদেশ উপস্থাপন করা হলেও সংসদের প্রথম দিনে এই আদেশটা উপস্থাপন করা হলো না, কারণ এটা না হয় অধ্যাদেশ না হয় আইন। আমি সেজন্য বলেছিলাম এটা হয়তো কোনো নিউট্রাল জেন্ডার হতে পারে। এনিওয়ে, এই আদেশটি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তহীন একটি প্রতারণার দলিল, এটা আমি আজকে আবার পুনরুচ্চারণ করছি। এই আদেশের 10 ধারা অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের যে অধিবেশন আহ্বান করার কথা আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা উত্থাপন করেছেন, সেইটা ফ্যাক্টরিং ইস্যু সম্পর্কে আমি আজকে বলে ফেললাম। এখন রাষ্ট্রপতি যে রাষ্ট্রপতি 72 অনুচ্ছেদ অনুসারে যে সংবিধানের নির্দেশ বিধান অনুসারে প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী এই মহান জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন, স্থান এবং সময় নির্ধারণ করেছেন, সেটাও বলেছি। কিন্তু সংবিধান সংস্কার পরিষদের কি কোনো অস্তিত্ব এখন আছে, যে রাষ্ট্রপতি কোন বিধান বলে এই অধিবেশন আহ্বান করবেন? এই আদেশ, যে আদেশটা ভয়েড অ্যাব ইনিশিও, সেই অনুবলে কি রাষ্ট্রপতি কোনো ক্ষমতাপ্রাপ্ত হলেন? হ্যাঁ, যদি আমরা এখানে সবাই সম্মত হতাম, সংবিধান সংশোধন হয়ে যেত, সেখানে রাষ্ট্রপতিকে ক্ষমতা দেয়া হতো এবং রাষ্ট্রপতি সেই অনুসারে সংবিধান সংস্কার পরিষদের গঠন করতেন। সংবিধানে আসতো, ফর্ম আসতো 3য় তফসিলে 148-এর বিধান অনুসারে, সেই ফর্ম অনুসারে যিনি শপথ পরিচালনা করতে পারতেন তিনি, তার নির্ধারণ হতো, সেটি স্পিকার হোক, রাষ্ট্রপতি হোক বা প্রধান নির্বাচন কমিশনার হোক, তারপরে সেই প্রশ্ন আসতে পারত। এখন যেই সংবিধানের চতুর্থ তফসিলের 3য় দফা সাবসেকশন 2 সাবসেকশন 3 এবং 17 দফার লাস্ট প্যারাগ্রাফ সাবসেকশন 2 আমি উদ্ধৃত করলাম, সেটা দয়া করে সবাই দেখতে পারেন। এখন কথা হলো, মাননীয় স্পিকার, এই আদেশটার অনুবলে আমরা যেটা এখানে দাবি করছি সেটা তো একটা অবৈধ আদেশ, ভয়েড অ্যাব ইনিশিও। কিন্তু আমরা যদি সংবিধান সংশোধন চাই, তাহলে সেই সংবিধান সংশোধন জাতির কাছে আজকে আমি পরিষ্কারভাবে প্রকাশ করতে চাই। একটা বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে সারা জাতির মধ্যে যে বিএনপি সংস্কার চায় না। বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বিএনপি জুলাই জাতীয় সনদ মানে না। কিন্তু যেটা নিয়ে বিতর্ক হচ্ছে সেটা হচ্ছে জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ, অর্থাৎ জুলাই আদেশ। আমরা তো আছি জুলাই জাতীয় সনদে, যেটা জাতির সামনে সবাই স্বাক্ষর করেছি সেটাই। এবং এই জুলাই জাতীয় সনদের 2025-এর ঐতিহাসিকভাবে যেটা স্বাক্ষরিত হয়েছে, বাংলাদেশের সকল রাজনৈতিক দলের, গণতান্ত্রিক রাজনৈতিক দলের ফেসিবাদী বাদে, যেটা রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে স্বাক্ষরিত হয়েছে, এই দলিলের প্রত্যেকটি অক্ষর, শব্দ, বাক্য আমরা ধারণ করি এবং
প্রশ্ন উঠেছে যে আমরা এই আদেশের অনুবলে কেন আমরা গণভোট যেটা অনুষ্ঠিত হয়েছে সেটা মানছি না। আসেন, গণভোট অনুষ্ঠিত হয়েছে, এই গণভোটের প্রস্তাবক তো আমরা ছিলাম। আমি প্রস্তাব দিয়েছিলাম বিএনপির পক্ষে যে অন্যান্য রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদ যখন স্বাক্ষরিত হবে, তখনও হয়নি, সেটার আইনি ভিত্তি দেওয়ার জন্য সবাই একটা দাবি উত্থাপন করলেন। বললাম হ্যাঁ, জনগণের সম্মতি নেওয়া যায়। এই জুলাই জাতীয় সনদের পক্ষে জনগণ আছে কি নাই? কারণ এই জুলাই জাতীয় সনদের দুইটা ভাগ। প্রথম ভাগ হচ্ছে সংবিধান সংশোধন সাপেক্ষে আমরা সংস্কারের বিষয় সমূহ এখানে বলা আছে 1 থেকে 47 সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কারের বিষয় সমূহ লেখাই আছে। সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কারের বিষয় সমূহ যদি এই জুলাই সনদের পক্ষে জনগণ হ্যাঁ বলে, তাহলে পরে আমরা সংবিধান সংশোধন করতে পারবো সেই 47টা বিষয়ে। উইথ নোট অফ ডিসেন্ট, প্রত্যেকটা নোট অফ ডিসেন্টে বলা আছে যে সমস্ত রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহার উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে, তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। আগামীকালকে অথবা পরশু সম্ভবত আরেকটি মুলতবি নোটিশের উপরে আমরা আলোচনা করতে চাইব। আমরা দিচ্ছি না, বেসরকারি সদস্যরা দিচ্ছে। সেখানে এই জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি ধারা উপধারা কি কি আছে সেই বিষয়ে কথা হবে, প্রতিশ্রুতি বিষয়ে। আমি আজকে ওখানে বিস্তারিত যাব না। এটার দ্বিতীয় ভাগ হচ্ছে যেই সমস্ত সংস্কারের বিষয়ে আমরা একমত হয়েছি, সেই বিষয়ের মধ্যে কিছু আইন আছে সংশোধন করতে হবে, কানুন আছে, বিধি আছে, বিধান আছে, সেটার জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন হয় নাই বিধায় ইন্টারিম গভর্নমেন্ট অনেক অধ্যাদেশের মাধ্যমে সেগুলো সংশোধন করেছেন, এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমেও করেছেন। আমরা এগ্রিড হয়েছি। তবে সেই সমস্ত অধ্যাদেশগুলো বিধান মতে বাংলাদেশের নির্বাচিত জাতীয় সংসদে উত্থাপন করতে হয়েছে। আর্টিকেল 93 অনুসারে আইনমন্ত্রী সেটা করেছেন। And this is the supremacy of the parliament, and this is the sovereignty of the people, and this is the sovereign house of the nation. এই sovereign হাউসের ক্ষমতা হচ্ছে, এখতিয়ার হচ্ছে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারলেও ইন বিটুইন 2 সেশনস সেটা এই মহান সংসদে পাশ করে নিতে হবে উইদিন 30 ডেজ। এটাই হচ্ছে সার্বভৌম পার্লামেন্টের সার্বভৌমত্ব। মাননীয় স্পিকার, আমরা এখন যদি এটার পোস্টমর্টম করতে চাই, রাষ্ট্রপতির এই আদেশ কেন অবৈধ তার যুক্তিসমূহ একটু বলি। 7 এপ্রিল 1973, আগে যেটা বলছিলাম, এই তারিখ থেকে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা রহিত করা হইল সংবিধানের 4th তফসিলের 17 দফার 2 দফা, লাস্ট প্যারা। রাষ্ট্রপতির কোনো আদেশ এবং অধ্যাদেশ দ্বারা পরবর্তী সংসদের সার্বভৌম এখতিয়ারকে খর্ব করতে পারেন না। কেন পারেন না? আর্টিকেল 7, রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এবং সেই জনগণের সার্বভৌমত্ব এখতিয়ার প্রয়োগের মাধ্যমে এই সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইন। এনি লস ইনকনসিস্টেন্ট টু দি কনস্টিটিউশন will be buoyed, is buoyed, shall be buoyed to the extent of the inconsistency. এটাই হচ্ছে supremacy of the constitution, supremacy of the house, supremacy of the people of the country. সেই 7 অনুচ্ছেদ বলে কথা বলছি। এই 7 অনুচ্ছেদে 2টা ধারা যুক্ত করেছিল ফ্যাসিস্ট হাসিনা, 7A and 7B, যেগুলা আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার হয়েছে, নাল অ্যান্ড ভয়েড হয়েছে, হ্যাঁ, আল্ট্রা ভায়ারস কনস্টিটিউশন ডিক্লেয়ার হয়েছে, বলা হয়েছে নন এস্ট, মানে ইট ওয়াজ নট দেয়ার। ভার্ডিক্ট হাইকোর্টের এখনো পর্যন্ত আপিল হয়নি। সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশের দফা 4, আমি এখান থেকে
লিখেছি আর কি আইন থেকে। গণভোটের ব্যালট উত্থাপিত প্রশ্ন, দফা 8 সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ। দফা 10 যেটা নিয়ে আলোচনা হচ্ছে, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান। দফা 13 সংবিধান সংস্কার অবিলম্বে কার্যকর করা। একটা মহামান্য সম্রাটের আদেশ জারি হয়ে গেল, 180 দিনের ভিতরে সংবিধান সংশোধন হয়েছে বলে ধরিয়ে লওয়া হইবে। তাহলে পরে জনগণের অধিকার কোথায়, সুপ্রিমেসি কোথায়, সুভেরেনিটি কোথায়? জনগণ 51% ভোট দিয়ে কনস্টিটিউশনাল ম্যান্ডেটে নির্বাচিত করেছে এই সংসদ সদস্যদের। প্রশ্ন আসছে ওই পক্ষ থেকে, তাহলে 70% ভোটের কি হবে? 70% ভোটের একটা ফায়সালা হবে। জনরায়কে আমরা সম্মান করতে চাই, করতে হবে, কিন্তু এই 70% তো দেওয়ার কথা ছিল মাননীয় স্পিকার জুলাই জাতীয় সনদের পক্ষে আছে কি নাই সেটার উপর। আমি আগেও বলেছি, এই যে আদেশ যেটা নিয়ে কথা হচ্ছে এবং যেটার সাথে সামঞ্জস্য রেখে গণভোটের অধ্যাদেশ করা হয়েছে, সেই গণভোটের দফা 3 এবং 4 আরও কয়েকটা দফা আছে, দেখলে সময় যাবে, আমি দেখব না। সেগুলো সামঞ্জস্যতা রেখে প্রশ্ন রেডি করা হয়েছে। জনগণকে বলছে এটা সংবিধান সংস্কার হয়ে যাবে, এর পক্ষে হ্যাঁ অথবা না। কথা হচ্ছে মাননীয় স্পিকার, আর্টিকেল 93 অর্ডিন্যান্স জারির মাধ্যমেও রাষ্ট্রপতির ক্ষমতা নাই কোনো সংবিধানের বিধানকে রহিত হয়, পরিবর্তন হয় সেরকম কোনো আইন জারি করা, অধ্যাদেশ জারি করা। এটা তো অধ্যাদেশও নয়, এটা তো ভয়েড অ্যাব ইনিশিও একটা অর্ডার, যেটা রাষ্ট্রপতি করতেই পারেন না। সেখানে কনস্টিটিউশন চেঞ্জ করার জন্য একটা আদেশ জারি হলো, তারপরে সেটার অনুবলে গণভোটের মধ্যে প্রশ্ন উত্থাপিত হলো। এগুলো সব কিছু হচ্ছে এখতিয়ার বহির্ভূত। যারাই করেছে, ইন্টারিম গভর্নমেন্ট করেছে, কনস্টিটিউশন ভায়োলেশন করেছে, অথচ সেই কনস্টিটিউশন অধীনেই তো তারা শপথ গ্রহণ করেছে। সে রাষ্ট্রপতি করতেই পারে না, এখতিয়ারটা কোথায়? তারপরে আসে এখন দফা 13 সংবিধান সংস্কার অবিলম্বে কার্যকরী হবে। সেটা তো বললাম, সরাসরি এটার মধ্য দিয়ে নেক্সট পার্লামেন্টকে, অর্থাৎ এই পার্লামেন্টকে, সাকসেসর পার্লামেন্টকে, পরবর্তী পার্লামেন্টের এখতিয়ারকে খর্ব করা হলো। পৃথিবীতে এমন কোনো বিধান নাই, সংবিধানের মাধ্যমেও না, সাকসেসর পার্লামেন্টকে, পরবর্তী সংসদকে বাইন্ডিং করতে পারে, অধিকার ক্ষুণ্ণ করতে পারে। হ্যাঁ, করতে পারে। আমরা এখানে এমন কোনো আইন এখন সংবিধান আনতে পারবো না যে পরবর্তী পার্লামেন্টের সংসদ সদস্যরা এই করতে পারবে না। নো, যার জন্য সংবিধানের ফ্যাসিস্ট সরকার আরোপিত 7A and B নাল এন্ড ভয়েড ঘোষণা করা হয়েছে। আলটা বায়াস দ্য কনস্টিটিউশন ঘোষণা করা হয়েছে, বলা হয়েছে নন এস্ট, এটা ছিলই না। এখন আসেন যে দফা 7 180 দিনের ভিতরে সংবিধান সংস্কার সম্পন্ন করার যে বিধান করা হয়েছে, যে এই সংস্কার পরিষদের অস্তিত্বই নাই, সেই সংস্কার পরিষদের এখতিয়ার এখানে ডিক্লেয়ার করা হয়েছে যে 180 দিনের ভিতরে এই আদেশে যা যা আছে সব করবেন। আদেশটার মধ্যে মাননীয় স্পিকার যে সমস্ত তফসিল দেয়া হয়েছে, 30টা তফসিল দেয়া হয়েছে। এই তফসিলের মধ্যে আদেশটা দেখলাম, আমি তো মনে করছিলাম 48টাই তফসিল এখানে ধরিয়ে দেবে, পক্ষে 47টা। বলছে জুলাই জাতীয় সনদ 2025-এ যে সকল বিষয়ে ঐক্যমত হয়েছে, ঐক্যমত হয়েছে উইথ নোট অফ ডিসেন্ট। কিন্তু এখানে নোট অফ ডিসেন্টের প্রশ্নটা কোথায়? এখানে নোট অফ ডিসেন্টের অংশটা কোথায়? আপনি প্রস্তাবটা করলেন আর নোট অফ ডিসেন্ট সহ যেভাবে আমরা ঐক্যমত হয়েছে সেটা লিখলেন না। তার মানে এটা হচ্ছে একটা জাতীয় প্রতারণা দলিল। এখানে বলছে দফা 4 অনুযায়ী গণভোটের ব্যালটে উত্থাপিত 4টি প্রশ্নের প্রত্যেকটিতে আপনি আলাদাভাবে হ্যাঁ অথবা না দেওয়ার বিধান, এই হ্যাঁ অথবা না দেওয়ার বিধান এইটা সংবিধান সংশোধনের প্রশ্ন জড়িত, এই পার্লামেন্টের সার্বভৌমত্ব লঙ্ঘনের সাথে জড়িত।
সেই প্রশ্নই আপনি গণভোটে দিতে পারেন না। যদি দিয়েও থাকেন 4টা গণভোটের প্রশ্ন, আমাকে কেন বাধ্য করা হলো একটা জবাব দিতে হবে, হ্যাঁ অথবা না। বলা হচ্ছে যে তুমি এখানে 3টা শরবতের বোতল আছে, তবে এই কুইনেনটাও তোমাকে খাইতে হবে। মা ছেলেকে ট্যাবলেট খাওয়াতে পারছে না বেশি তিতা, তো কলা খায় ছেলে, কলার ভিতরে কুইনেনটা ঢুকাই দিল ছেলে, এবং খাওয়ার সময় দেখলো এটা তিতা তিতা লাগে, তারপর এটা দূর করে বাইর করে ফেলাই দিল। এই কোন আইনকে আপনি জাতিকে এইভাবে বাধ্য করে খাওয়াইতে পারেন? 3টা প্রশ্নের সাথে জুলাই জাতীয় সনদের মিল আছে। আমরা গণভোট চেয়েছিলাম এই জুলাই জাতীয় সনদের ভিত্তিতে, সবাই সম্মত হয়েছিল। ইন্টারিম গভর্নমেন্ট, অস্থায়ী গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকারের মতো মৌলিক কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখে না, তারা কিভাবে একটা অবৈধ আদেশ জারি করে রাষ্ট্রপতিকে দিয়ে? আমি মহামান্য রাষ্ট্রপতির সাথে তখন কথা বলেছিলাম যে মহামান্য রাষ্ট্রপতি, আপনি কি আদেশ জারি করতে পারেন? বলে আমি তো পারি না, কিন্তু আমাকে পারাচ্ছে। তা এখন রাজহংসকে জোরপূর্বক স্বর্ণের ডিম পারতে বাধ্য করার মতো ঘটনা। যাই হোক, এখন সেটা অবৈধ ডিম্ব হয়েছে। এখন সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর দফা 8 অনুসারে ওই আইনেরই, ওই আদেশেরই অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কোনো বিধান না থাকার পরেও একজন মাননীয় ব্যারিস্টার সদস্য বলেছেন, না, আমার মাননীয় সদস্য বোধহয় ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, এই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার ফর্মটা আমি পটুয়াখালী থেকে আনি নাই, এখানে কে সাপ্লাই করলো? আমি একমত, প্রধান নির্বাচন কমিশনারের অফিস থেকে এই ফর্ম এখানে জাতীয় সংসদে দেওয়ার এখতিয়ার প্রধান নির্বাচন কমিশনার নাই। তিনি শপথ নিয়েছেন তফসিল 148 অনুচ্ছেদের অনুবলে তফসিল 3-এ সংবিধান সংরক্ষণের জন্য তিনি শপথ নিয়েছেন। তিনি শপথ ভঙ্গ করেছেন, সংবিধান লঙ্ঘন করেছেন। কেউ একজন সিভিল রাইট হিসেবে মামলাও করেছে, ওখানে পক্ষভুক্ত করে নাই নির্বাচন কমিশনকে, কিন্তু বার্ডিক যদি আসে নির্বাচন কমিশন যে এটা ভায়োলেট করেছে আসবে। আমি মাননীয় প্রধান নির্বাচন কমিশনারকে এখানে বলা ঠিক না, যেহেতু উনি অনুপস্থিত, এটা বিধান নাই, সেজন্য গড়িয়ে বলছি, প্রশ্ন করতে পারতাম, করছি না, যে আপনি সংবিধান সংরক্ষণের জন্য শপথ নিয়েছেন, এই ফর্ম আপনাকে দাখিল করা জাতীয় সংসদের সচিবের কাছে পৌঁছে দেওয়ার কি এখতিয়ার কে দিয়েছে, কোন আইন বলে দিয়েছে? জাতীয় সংসদের সচিব এখানে উপস্থিত আছে বলতে পারি, ভায়োলেশন তো হবে না। তিনি সেই ফর্মটা আমাদের কাছেও পাঠালেন, ওনাদের কাছেও পাঠালেন। আমরা তখন আমাদের নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে বললাম, আমরা তো আজকে শপথ নিতে যাব, এখানে তো 2বার শপথ নিতে হবে, দেখা যাচ্ছে প্রথমবার শপথ নেওয়ার পরে দ্বিতীয়বার শপথ নিলে তো আগেরটা ভায়োলেশন হয়ে যাবে, এখন কি করবেন? বলে আমি তো এমপি হিসেবে নির্বাচিত হয়েছি, ব্যালটের মধ্যে একটা দানের শীষ ছিল, আর একটা কোদাল মার্কা ছিল, আর একটা কি কি যেন ছিল, দাড়ির পাল্লা ছিল। আপনার খুশি হয়েছেন? ঠিক আছে, দাড়ির পাল্লাও ছিল, আচ্ছা শাপলাও ছিল না? ওনার আসনে শাপলা দাঁড়ায় নাই, ওনার আসনে শাপলা কুলি দাঁড়ায় নাই, ঢাকা 17-তে ছিল না, সেজন্য না ওনার আসনে দাঁড়ায় না, ঢাকা 17-তে দাঁড়ায়। আপনাদের একজন ডাক্তার সাহেব দাঁড়াইছিল এবং ওনার পরিচয় দিছে যে আমি তারেক রহমানের বিরুদ্ধে ইলেকশন করতেছি, জানো না বলছি। তো উনি বললেন যে ব্যালটে তো এখানে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আলাদা কোনো ব্যালট ছিল না। ব্যালট ছিল না, ব্যালট ছিল না, বলে যে এখানে এমপি নির্বাচিত হওয়ার জন্য কনস্টিটিউশনাল ম্যান্ডেট হিসেবে নির্বাচন কমিশন সংসদ সদস্যদের নির্বাচনে একটা ব্যালট দিয়েছে, সেখানে আমরা সিলটিল দিয়েছি। আর একটা গণভোটের ব্যালট ছিল যে সংস্কার চাই কি চাই না, হ্যাঁ ওখানে হ্যাঁ না দিবে,
জবরদস্তি দিয়েছে, দিল। 3টার মধ্যে ঠিক আছে, 1টার মধ্যে ঠিক নাই, 4টা প্রশ্নের মধ্যে। তো সেইটা তো আর নির্বাচিত হয় নাই, সেটা হচ্ছে জুলাই জাতীয় সনদের পক্ষে আছে কি নাই। তো জুলাই জাতীয় সনদের পক্ষে তো আমরা আছি, সারা জাতি আছে। সেটা দিয়ে তো সংস্কার পরিষদের কোনো সদস্য এখানে নির্বাচিত হয় নাই। শপথ নেবেন কিভাবে? এই যে মাননীয় সদস্য গ্যাজেট নোটিফিকেশন দেখাচ্ছে, আমি তো গ্যাজেট নোটিফিকেশন দেখতে দেখতে এই 70-এর কাছাকাছি আসছি। কোনটা গ্যাজেট আর কোনটা আইন সেটাই এখন বর্ণনা করছি। এখন সার্বভৌম জাতীয় সংসদের নির্বাচিত সদস্যগণ কিভাবে নির্বাচিত? সার্বভৌম জনগণের এখতিয়ার অনুসারে তাদের প্রতিনিধি হিসাবে তারা নির্বাচিত করেছে এই সার্বভৌম জাতীয় সংসদে প্রেরণ করার জন্য। আমরা ব্যক্তিগতভাবে কেউ সার্বভৌম নই, কিন্তু এই হাউস বাংলাদেশের একমাত্র হাউস যেটা সুভারেন, যেখানে যেই আলোচনায় আপনি করবেন এটা আদালতে নেওয়া যাবে না। এটাই হচ্ছে সার্বভৌমত্বের প্রকাশ। জনগণের সার্বভৌমত্ব, জনগণ জনপ্রতিনিধি নির্বাচিত করে সাংবিধানিক ভোটের মাধ্যমে আমাদের এখানে পাঠাইছে। আর একটা ভোট যেটা গণভোট হয়েছে সেটা সংস্কারের পক্ষে আছে কি নাই, হ্যাঁ অথবা না বলেন। আমার এই এখতিয়ার সংসদ সদস্য হিসেবে, এই সার্বভৌম সংসদের এখতিয়ার কি একটা গণভোটের সংস্কারের হ্যাঁ অথবা না দিয়ে 70%-এর কথা যেটা বলছে সেটা কি ভায়োলেট করা যায়? তারা তো বলেছে আপনি সংস্কার চান কি চান না, চেয়েছে। আমরা তো সংস্কার চাই, কিন্তু কিসের ভিত্তিতে চাই? যেটা রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে জুলাই জাতীয় সনদ 2025 ভবিষ্যতের পথরেখা যেটা স্বাক্ষরিত হয়েছে ঐতিহাসিকভাবে, সেটার ভিত্তিতে সংস্কার চাই। আর প্রশ্ন উঠতে পারে গণভোট এবং তার ফলাফলের কি হবে? বলে ফেললাম, অসাংবিধানিক আদেশের অনুবলে বেআইনি কোনো আদেশের মাধ্যমে কোনো কিছুই বৈধতা পেতে পারে না মাননীয় স্পিকার। এই উক্ত জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং গণভোট অধ্যাদেশ 2025, এই দুইটারই বৈধতা উচ্চ আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে, যা বিচারাধীন এবং রুল জারি হয়েছে বলে শুনলাম। অতএব বিচারাধীন বিষয়ে পার্লামেন্টে বিতর্ক হবে কি হবে না সেটা আলাদা বিতর্ক হতে পারে, এই বিতর্ক এখানে হবে কি হবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ 2025 এর প্রতিটি অক্ষর, শব্দ, বাক্যকে ধারণ করে বাস্তবায়নের জন্য জাতির কাছে আমরা অঙ্গীকার আবদ্ধ। আমরা জুলাই জাতীয় সনদের আলোকে জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের 2024-এর শহীদের আকাঙ্ক্ষা এবং জাতির প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতিবদ্ধ। এদেশের জনগণ বিএনপির নির্বাচনী ইশতেহার সমর্থন করে শতকরা 51% ভোট দিয়ে তাদের ম্যান্ডেট দিয়েছে বিএনপিকে। কিন্তু আমরা সরকারি দল, বিরোধী দল সবাইকে নিয়ে এই মহান জাতীয় সংসদে সমঝোতার ভিত্তিতে আলাপ আলোচনার মধ্য দিয়ে সংবিধানের গণতান্ত্রিক সংশোধনী আনতে চাই। বাংলাদেশের মানুষের বিশাল জনপ্রত্যাশার প্রতি আমরা সকলেই দায়বদ্ধ। আমি এখন কনক্লুড করব, এরপরে পলিটিক্যাল বক্তব্য আমি দেব না, কারণ সময় বোধহয় বেশি নাই। হ্যাঁ, আচ্ছা 1 মিনিট সময় আছে আপনার। ঠিক আছে, আমি 1 মিনিটে, আপনারা একেবারে না বললেও ভালো। তাই আমি আহ্বান জানাচ্ছি মানে স্পিকার, আসুন আমরা সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে, সংশোধনের মাধ্যমে রাষ্ট্র কাঠামো মেরামতের ঐতিহাসিক অঙ্গীকার প্রতিপালন করি। সেই জন্য আমি আজকে এই মহান জাতীয় সংসদে প্রস্তাব রাখছি অন বিহাফ অফ আওয়ার লিডার অফ দি হাউস। জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী সকল রাজনৈতিক দলের এবং স্বতন্ত্র সদস্যদের সমন্বয়ে সংবিধান সংশোধনের জন্য একটি সংসদীয় বিশেষ কমিটি গঠন করি এবং উক্ত কমিটিতে আমরা সকলে মিলে আলাপ আলোচনা করে সমঝোতার মাধ্যমে জনপ্রত্যাশিত সংবিধান সংশোধনী বিল এই মহান জাতীয় সংসদে উত্থাপন করি এবং সেটা সমঝোতার মাধ্যমে
আমরা গ্রহণ করি। আমার সময় শেষ